নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস নিয়ে। তোমাদের এই সবেমাত্র থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হলো। এর পরবর্তী লক্ষ্য তোমাদের ফোর্থ সেমিস্টার। তাই সেই ফোর্থ সেমিস্টার ক্লাস শুরু করার আগে তোমাদের সিলেবাস বুঝে নেওয়া খুবই প্রয়োজনীয়। কারণ সিলেবাস না বুঝতে পারলে তোমরা প্রশ্নপত্রের ধরন বুঝতে পারবে না, আর কোন ইউনিট থেকে কত নম্বর আছে সেটা বুঝতে পারবে না। তাই প্রত্যেকের উচিত তোমাদের সিলেবাসটা ভালোভাবে বুঝে নেওয়া। আমি তোমাদের আলোচনা করছি ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস। তার সঙ্গে এও বলে রাখি, তোমাদের আজকেই পর্ষদ থেকে কোশ্চেন পদ্ধতি বা কোশ্চেন প্যাটার্নের বিষয়ে কিছু নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের আলোচনা করে দেব। তো শুরু করছি ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস নিয়ে আলোচনা। দেখো কি বলছে, তোমরা জানো তোমাদের ফোর্থ সেমিস্টারেও তোমাদের ফুল মার্ক রয়েছে কত? 40 নম্বর। এই যে এটা দেওয়া আছে কন্ট্যাক্ট আওয়ার, এটা তোমাদের স্কুলের ক্ষেত্রে, তোমাদের স্কুলে পড়ানোর ক্ষেত্রে কত ঘন্টা ক্লাস নিতে হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে। তোমরা জানো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যেরকম ভাবে সিলেবাস ছিল, ফোর্থ সেমিস্টারের সিলেবাস সেই রকম ভাবে। তাও তোমাদের আমি বলে দিচ্ছি কি না, তোমাদের থিওরি রয়েছে কত নম্বরের? থিওরি রয়েছে কত নম্বরের? না 40 নম্বরের। সেই 40 নম্বরের থিওরিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তোমাদের সংস্কৃত সাহিত্যকে পার্ট 1 এর মধ্যে ফেলানো হয়েছে এবং পার্ট 2 এর মধ্যে রয়েছে কি? সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো আলোচনা করছি পার্ট 1। এই পার্ট 1 থেকে তোমাদের কত নম্বর আসবে? 20 নম্বর আসবে। তোমাদের মোট থিওরি 40 নম্বর, তার মধ্যে পার্ট 1 সংস্কৃত সাহিত্য, সেই পার্ট 1 সংস্কৃত সাহিত্য থেকে মোট কত নম্বর আসবে? না 20 নম্বর। এই পার্ট 1 এর রয়েছে আবার তিনটে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তাহলে তিনটে ইউনিট রয়েছে। ইউনিট 1 এর মধ্যে রয়েছে কি? গদ্য বা প্রোজ। ইউনিট 2 এর মধ্যে রয়েছে কি? পদ্য বা ভার্স। আর ইউনিট 3 এর মধ্যে রয়েছে কি? দৃশ্যকাব্য বা ড্রামা বা নাটক। তাহলে কি বললো না, তোমাদের পার্ট 1 এর মধ্যে তিনটে ইউনিট রয়েছে, পদ্য, গদ্য এবং দৃশ্যকাব্য বা নাটক। এই পার্ট 1 থেকে তোমাদের মোট শর্ট কোশ্চেন আসবে 6 মার্ক, আবার আসবে 4 মার্ক, অর্থাৎ 10 মার্ক। তাহলে দুটো আলাদা ভাবে দেওয়া আছে কেন? কেন দেওয়া আছে দেখো, তোমাদের বলেই দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টি, এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বন, এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে, অর্থাৎ 4টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃতে উত্তর করতে হবে। এইখানে বলে রাখি, তোমাদের যে বললাম যে পর্ষদ তোমাদের কোশ্চেন প্যাটার্নের কিছু পরিবর্তন ঘটিয়েছে, যেটা আজকে নোটিফিকেশন আকার দিয়েছে, সেই অংশটা আমি এই আলোচনার সঙ্গে জুড়ে দিচ্ছি। তোমাদের পর্ষদ থেকে বলা হয়েছে আজকে যে যদি একটা প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে তোমাদের অল্টারনেটিভ থাকবে দুটো প্রশ্ন, অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি দুটো প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে তোমাদের অল্টারনেটিভ থাকবে 4টে, অর্থাৎ 4টা প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্ন লিখতে হবে। আবার যদি 3টে প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে অল্টারনেটিভ থাকবে কয়টা? 6টা, অর্থাৎ 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টা প্রশ্ন লিখতে হবে। তাহলে এখানে যে বলা ছিল যে 4টা প্রশ্নের মধ্যে 3টে উত্তর লিখতে হবে, এটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে 3টে প্রশ্ন লিখতে হবে ঠিকই, কিন্তু অপশন মানে কটা প্রশ্ন থাকবে? না 6টা প্রশ্ন থাকবে। এখানে আর 4টা প্রশ্ন থাকবে না, এখানে থাকবে 6টি প্রশ্ন। এখানে থাকবে 6টি প্রশ্ন, আর 6টি প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে কটা? না 6টি প্রশ্নের মধ্যে করতে হবে তোমাদের 3টে। দেখো কি বললো তাহলে না, সংস্কৃত সাহিত্য রয়েছে পার্ট 1 এ। এই পার্ট 1 থেকে প্রথম বললাম যে এসএকিউ 6 মার্ক। এই 6 মার্কের এসএকিউ জন্য কটা প্রশ্ন উত্তর লিখতে হবে? 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। কটা প্রশ্ন থাকবে? 6টা প্রশ্ন থাকবে। এবার বলে কি, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সংস্কৃতে উত্তর করতে হবে। বলা আছে 3টি প্রশ্নের উত্তর সংস্কৃতে করতে হবে। সংস্কৃত মানে
তোমরা একটু তোমাদের বলে রাখি, সংস্কৃত দেখা গেল আমি লিখলাম আমি দেখা যাচ্ছে আমি একটা বাক্য লিখছি, একটা শব্দ লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখা গেল এখানে লেখা আছে কি না হাস্যবিদ্য কথা, তাহলে লিখলাম হাস্যবিদ্য কথা। আমি আবার লিখছি, ওটাকেই আবার লিখছি কি হাস্যবিদ্য কথা। এই যে সংস্কৃতে উত্তর দাও বলছে তোমাদের, এই লেখাটাকে বলা হচ্ছে কি, এটাকে সংস্কৃত হরফ অর্থাৎ দেবনাগরী স্ক্রিপ্ট। আর যদি এটাকে ধরা হয় এটা সংস্কৃত ভাষা, কিন্তু স্ক্রিপ্ট বাংলা, বাংলা অক্ষর। এটা সংস্কৃত অক্ষর, এটা বাংলা অক্ষর। তোমাদের সংস্কৃতে উত্তর করতে বলছে, অর্থাৎ তোমাদের এই যে সংস্কৃত স্ক্রিপ্ট বা দেবনাগরী স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টে লিখতে হবে এরকম কিন্তু বলা হয়নি। অর্থাৎ তোমরা যদি এই বাংলা স্ক্রিপ্টে লেখো, বাংলা অক্ষরে লেখো, সেটাতেও হবে, ভাষাটা যেন, উচ্চারণটা যেন সংস্কৃতে হয়। অর্থাৎ উচ্চারণ সংস্কৃতে, ভাষা বাংলা হলেও, অক্ষর বাংলা হলেও হবে, তোমাদের দেবনাগরী অক্ষরে লিখতে হবে না। তাহলে কি হলো না, এসএকিউ টাইপ যে 1 রয়েছে, অর্থাৎ 6 নম্বরে রয়েছে তোমাদের, এই 6 নম্বর প্রশ্নের জন্য 3টা প্রশ্ন উত্তর করতে হবে। অপশন দেওয়া থাকবে কটা, 6টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সংস্কৃতে করতে হবে। এরপর আসছি আরেক ধরনের এসএকিউ। এখানে কটা না 4 মার্কের রয়েছে এসএকিউ। কটা কোশ্চেন করতে হবে না 2টা কোশ্চেন করতে হবে। আর 2টা কোশ্চেনের জন্য কি না 3টে প্রশ্ন দেওয়া থাকবে বলা হয়েছিল, কিন্তু যেহেতু নতুন নিয়ম বলে দিয়েছে আজকে, তাহলে সেক্ষেত্রে 2টা প্রশ্নের জন্য 4টা প্রশ্ন দেওয়া থাকবে। অর্থাৎ 2টা প্রশ্নের জন্য থাকবে কটা প্রশ্ন না 4টা প্রশ্ন। অর্থাৎ 4টার মধ্যে তোমাদের 2টো করতে হবে। এই যে প্রশ্নগুলোর উত্তর তোমরা বাংলায়ও করতে পারো, সংস্কৃতে করতে পারো, ইংরেজি অথবা হিন্দি, এই যে কোনো 4টা ভাষার মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলাটাকে চুজ করবে, কারণ আমরা সংস্কৃতে লেখার চাইতে বাংলা লেখাটাকে একটু প্রাধান্য দিই, কারণ আমরা বাংলাটা অভ্যস্ত রয়েছি, তাই বাংলায় প্রত্যেকে আশা করি করবে। তাই এইখানে যে 2টো প্রশ্ন এসে কিউ করতে হবে, এখানে 2টো প্রশ্নের জন্য 2 নাম্বার রয়েছে, 2 নাম্বার করে হলে 4 নাম্বার। আর প্রশ্ন থাকবে কটা, 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। এরপর আসছে কি না লং কোশ্চেন। লং কোশ্চেন কটা করতে হবে, লং কোশ্চেন কটা করতে হবে দেখো, লং কোশ্চেন করতে হবে বলছে 2টো লং কোশ্চেন করতে হবে। তার জন্য কটা অপশন থাকবে না 3টে থাকবে। তাহলে নতুন নিয়মে 2টোর জন্য কটা থাকবে, 4টা থাকবে। অর্থাৎ তাহলে 4টা থাকবে, তাহলে 4টা থাকবে, তার মধ্যে 2টো লং কোশ্চেন করতে হবে। 2টোর জন্য তোমাদের কত নাম্বার করে, 5 নাম্বার করে, অর্থাৎ 10 নাম্বার। তাহলে ইউনিট যে 3টা বললাম, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3, 3টে ইউনিট থেকে কি না মোট কত নম্বর আসবে, 3টে ইউনিট থেকে মোট আসবে কত নম্বর না 20 নম্বর। অর্থাৎ পার্ট 1 থেকে তোমাদের 20 নম্বর। এই পার্ট 1 থেকে 20 নম্বর আমি তাহলে বলে দিচ্ছি না, এসএকিউ যে 1, এসএকিউ টাইপ 1 যেটা, সেটা কত নম্বর আসবে না, সেটা 3টে কোশ্চেন করতে হবে, ক মার্ক করে না 2 মার্ক করে। অর্থাৎ 2 মার্কের কটা কোশ্চেন, 3টা কোশ্চেন, 6 মার্ক। এসএকিউ টাইপ 2, সেক্ষেত্রে 2 মার্কের কটা করতে হবে না 2টা, কত নম্বর 4 নম্বর। আর কি ডি কিউ অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেন, যেটা বড় প্রশ্ন, যেটা কটা করতে হবে না 2টো করতে হবে, ক মার্ক করে 5 মার্ক করে। অর্থাৎ 5 মার্কের 2টো, অর্থাৎ 10 মার্ক। তাহলে 10 মার্ক তার সঙ্গে 6 মার্ক আর 4 মার্ক, সেটাও 10 মার্ক। এই 10 মার্ক, 4 মার্ক আর 6 মার্ক, এই নিয়ে হচ্ছে তোমাদের 20 নম্বর। কোথা থেকে, পার্ট 1 থেকে। পার্ট 1 এর মধ্যে 3টে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। 3টে ইউনিট রয়েছে গদ্য, পদ্য এবং নাটক। অর্থাৎ গদ্য, পদ্য, নাটক থেকে তোমাদের 20 নম্বর রয়েছে। আর এই যে 3টে প্রশ্ন করতে হবে এসিকিউ 1 এ, এক্ষেত্রে 3টে প্রশ্নের জন্য 6টা প্রশ্ন থাকবে, এক্ষেত্রে 2টো প্রশ্নের জন্য 4টা প্রশ্ন থাকবে, এক্ষেত্রেও 2টো প্রশ্নের জন্য 4টা প্রশ্ন থাকবে। এরপর আসছি কি না পার্ট 2।
পার্ট 2 তে কি রয়েছে? সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে মোট কত নম্বর রয়েছে? হচ্ছে না 20 নম্বর। পার্ট 2 থেকে রয়েছে 20 নম্বর, পার্ট 1 থেকেও 20 নম্বর, পার্ট 2 থেকেও 20 নম্বর। এই 20 নম্বরের মধ্য থেকে সংস্কৃত ব্যাকরণ থেকে আসবে 10 নম্বর, সংস্কৃত সাহিত্য থেকে আসবে 10 নম্বর। অর্থাৎ ব্যাকরণ থেকে 10 নম্বর আর সাহিত্য থেকে 10 নম্বর, সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর। এর আবার দুটো ইউনিট রয়েছে, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 4 এ কি রয়েছে? ব্যাকরণ অংশ রয়েছে। ব্যাকরণের মধ্যে কি রয়েছে? প্রত্যয় রয়েছে, কারক বিভক্তি ও সমাস। ব্যাকরণের মধ্যে প্রত্যয়, কারক বিভক্তি ও সমাস রয়েছে। প্রত্যয়ের মধ্যে থেকে রয়েছে সনন্ত প্রত্যয়, জঙন্ত প্রত্যয়, নিজ প্রত্যয়। আর স্ত্রী প্রত্যয় রয়েছে কি? টাপ প্রত্যয় আর ইপ প্রত্যয়। তাহলে তোমাদের প্রত্যয়ের মধ্যে রয়েছে সনন্ত, জঙন্ত, নিজ প্রত্যয়, টাপ প্রত্যয় আর ইপ প্রত্যয়। কারক বিভক্তি, তোমরা আগের সেমিস্টারে যে পড়েছিলে কারক বিভক্তি, 3টে কারক পড়েছিলে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক। এখানে আর যে বাকি 3টে কারক এবং সম্বন্ধ পদ, অর্থাৎ সম্পাদন কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক, আর তার সঙ্গে সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি যে রয়েছে, সেই অংশটা তোমাদের কারক বিভক্তির মধ্যে রয়েছে। সমাস, তোমরা থার্ড সেমিস্টারে সমাস পড়েছিলে কি? তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব। বাকি যে সমাস, অর্থাৎ কি না বাকি সমাস রয়েছে কি? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। আর তৎপুরুষের ভাগ কর্মধারয় এবং দ্বিগু। দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস আর দ্বিগু সমাস। এই 4টা সমাস তোমাদের পড়তে হবে। এই 4টা সমাস তোমাদের পড়তে হবে এই ব্যাকরণ অংশে। তাহলে ব্যাকরণ অংশে কি থাকলো তোমাদের? না ব্যাকরণ অংশে থাকলো কি? না প্রত্যয় থাকলো, কারক বিভক্তি এবং সমাস। এই 3টে থেকে তোমাদের প্রশ্ন আসবে কতগুলো? না প্রশ্ন আসবে 5টা প্রশ্ন আসবে 2 মার্কের, অর্থাৎ 10 নম্বর। আর এই 5টা প্রশ্নের জন্য তোমাদের অপশন কটা থাকবে? অল্টারনেটিভ প্রশ্ন না 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 5টা প্রশ্ন করতে হবে। তাহলে বলে রাখছি কি? তাহলে প্রত্যয়, কারক বিভক্তি ও সমাস, এই যে ব্যাকরণ অংশ থেকে তোমাদের কটা প্রশ্ন আসবে? না 2 মার্কের প্রশ্ন আসবে 5টা প্রশ্ন, অর্থাৎ 5টা প্রশ্ন 2 মার্ক করে হলো 10 মার্ক। এই 5টা প্রশ্নের জন্য তোমাদের কটা প্রশ্ন থাকবে অল্টারনেটিভ? না 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর। এই নিয়ে ব্যাকরণ অংশ থেকে তোমাদের 10 নম্বর। তারপরে হচ্ছে সাহিত্য, ইউনিট 5, সাহিত্যের ইতিহাস, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস। কি রয়েছে? এই তোমরা যতগুলো সেমিস্টার পড়লে সব থেকে বেশি সাহিত্যের ইতিহাস রয়েছে এই ইউনিট হচ্ছে মানে 4th সেমিস্টারে, অর্থাৎ 4th সেমিস্টারে যে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, এখানে সবচেয়ে বেশি টপিক রয়েছে। নাম্বার রয়েছে মাত্র 10 নম্বর, মাত্র 10 নম্বর রয়েছে, কিন্তু তোমাদের টপিক পড়তে হবে অনেকগুলো। কি কি রয়েছে? না গদ্য কাব্য হিসাবে, গদ্য কাব্যকার হিসাবে দণ্ডী ও বাণভট্টের সাহিত্য কীর্তি। দণ্ডী সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, তোমরা থার্ড সেমিস্টারে পড়েছিলে রাজবাহন চরিত, আর সেই রাজবাহন চরিতের উৎস ছিল দশকুমার চরিত, যেটা দণ্ডির লেখা গদ্য কাব্য। সেই দণ্ডির গদ্য কাব্য দশকুমার চরিত সম্পর্কে জানতে হবে আর দণ্ডী সম্পর্কে জানতে হবে। বাণভট্ট, বাণভট্ট তোমরা প্রত্যেকেই জানো, বাণভট্ট কার সভাকবি ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল। সেই বাণভট্টের লেখা দুটো গদ্য কাব্য রয়েছে, একটা কাদম্বরী আর একটা হর্ষচরিত। সেই দুটো গদ্য কাব্য সম্পর্কেও জানতে হবে। চম্পু কাব্য, না সংস্কৃত সাহিত্যের দুটো কাব্য রয়েছে, দৃশ্যকাব্য আর সব্যকাব্য। সেই সব্যকাব্যের আবার ভাগ রয়েছে কি? গদ্যকাব্য, পদ্যকাব্য আবার চম্পু কাব্য। গদ্যকাব্য গদ্যে লেখা, পদ্যকাব্য পদ্যে লেখা। চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত রচনা। সেই চম্পু কাব্যের মধ্যে দুটো চম্পু, নলচম্পু এবং ভারত চম্পু, এই দুটো চম্পু কাব্য সম্পর্কে তোমাদের জানতে হবে। আয়ুর্বেদ চর্চা, আয়ুর্বেদ বিষয়ক একটা টেক্সট তোমরা পড়েছো সেকেন্ড সেমিস্টারে, চরক সংহিতার অন্তর্গত কি? ঋতুচর্যা। সেই চরক রচিত চরক সংহিতা আর সুশ্রুত রচিত সুশ্রুত সংহিতার আলোচনা রয়েছে তোমাদের এই 4th সেমিস্টারে। টপিকের নাম আয়ুর্বেদ। এরপর রয়েছে কি? আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি, তার সংক্ষিপ্ত পরিচয়। অর্থাৎ আধুনিক কালেও যে সংস্কৃতের চর্চা রয়েছে সেই বিষয় জানার জন্য তোমাদের আধুনিক যে কবি তাদের সম্পর্কেও জানতে হবে এবং তাদের রচনা সম্পর্কেও জানতে হবে। সেই তাদের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে। সেই সমস্ত কবিদের মধ্যে কে রয়েছে?
সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ। এই শ্রীজীব ন্যায়তীর্থের রচনাও তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো। কি কৃপণ কপালী, শ্রীজীব ন্যায়তীর্থের লেখা ত্রিপিটক সর্বনামের অন্তর্গত কৃপণ কপালী তোমরা পড়েছো। সেই শ্রীজীব ন্যায়তীর্থ সম্পর্কে তোমাদের জানতে হবে। এই রয়েছে তোমাদের ইউনিট 5 অর্থাৎ সংস্কৃত সাহিত্য ইতিহাসে। এখান থেকেও রয়েছে তোমাদের কত নম্বর না 10 নম্বর। এখান থেকে তোমাদের 10 নম্বর রয়েছে। এই 10 নম্বরের মধ্যে শর্ট কোশ্চেন রয়েছে, এসএকিউ রয়েছে কত না 6 নম্বর। 6 নম্বরের মধ্যে কিরকম না 3টে শর্ট কোশ্চেন করতে হবে 2 মার্ক। সেক্ষেত্রে অপশন থাকবে কটা, আমি এক্ষুনি বললাম। আগে ছিল তোমাদের কটা থাকতো না 4টি 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 3টি, কিন্তু 4টি নয়, এক্ষেত্রে কটা থাকবে না 6টা থাকবে। কারণ আজকেই নোটিফিকেশন জারি করছে যে প্রত্যেকটার ক্ষেত্রে অল্টারনেটিভটা ডবল হবে, যেটা করতে হবে তার ডবল অল্টারনেটিভ থাকবে। তাহলে 3টে করতে হবে মানে 6টা থাকবে। তাহলে দেখো, তাহলে এইখান থেকে এসএকিউ আসবে কত নম্বর না এসএকিউ আসবে 6 নম্বর। অর্থাৎ এসএকিউ 6 নম্বর, অর্থাৎ 2 মার্কের 3টে করতে হবে সমান 6 নম্বর। এখান থেকে লং কোশ্চেন আসবে একটা, লং কোশ্চেন আসবে একটা কত নম্বরের না 4 নম্বরের একটা। এই হলো তোমাদের ইউনিট 5 থেকে সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে 10 নম্বর। এই একটা লং কোশ্চেনের জন্য তোমাদের 2টো লং কোশ্চেন থাকবে। তাহলে এই হলো তোমাদের সংস্কৃত সিলেবাস। আমি আবার বলে দিচ্ছি সংক্ষেপে, সেটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আছে প্রত্যেকটা টপিক সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, তাহলে সংস্কৃত সাহিত্য ইতিহাস পার্ট 1 এ রয়েছে, সংস্কৃত সাহিত্য ইতিহাস নয় সংস্কৃত সাহিত্য পার্ট 1 এ রয়েছে। পার্ট 1 এ 3টি ইউনিট রয়েছে, গদ্য পদ্য দৃশ্যকাব্য। এখান থেকে মোট নম্বর রয়েছে 20 নম্বর। 20 নম্বরের মধ্যে সংস্কৃত প্রশ্ন লিখতে হবে, সংস্কৃতে শর্ট কোশ্চেন লিখতে হবে 3টে, 3 দুগুণে 6 নম্বর। বাংলায় শর্ট কোশ্চেন লিখতে হবে 2টো, 2 দুগুণে 4 নম্বর। এই নিয়ে হয়ে গেল শর্ট কোশ্চেন তোমাদের 10 নম্বর। এবং লং কোশ্চেন লিখতে হবে 2টো, 5 মার্কের 2টো লং কোশ্চেন লিখতে হবে 10 নম্বর। প্রত্যেকটার ক্ষেত্রে যটা লিখতে হবে তার ডবল প্রশ্ন থাকবে। গদ্য রয়েছে কি হাস্যবিদ্য কথা, এটা একটা গল্প গ্রন্থের অংশ বিশেষ। কার লেখা না বিদ্যাপতির রচনা, পুরুষ পরীক্ষার অংশ বিশেষ। এখানে একটা চোরের 3টে চোরের কথা রয়েছে। 3টে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2জন চোরকে মারার পর তৃতীয় চোরকে যখন মারতে যাবে, সেই তৃতীয় চোর তার যে বুদ্ধিমত্তার দ্বারা রাজার কে এক সোনা চাষের যে গল্প জানে সেই গল্প বলে, এবং সেই বিভিন্ন ঘটনাক্রমে সবাই যে চোর আর সবাই চোর হওয়া সত্ত্বেও তার একার কেন শাস্তি হবে, বাকিদের কেন শাস্তি হবে না, সেই প্রসঙ্গে অবতারণা করছে। আর সকলের মনে হাসির উদ্বেগ ঘটিয়েছে, আর সেই সকলের মনে হাসির উদ্বেগ ঘটিয়েছে বলেই এই গল্পটার নাম হাস্যবিদ্য কথা। কার লেখা? বিদ্যাপতির লেখা। পদ্য রয়েছে, এরপর পদ্য রয়েছে কি না বনেচর ভাষণম। কার লেখা? ভারবীর কিরাতার্জুনীয়মের অংশ বিশেষ। এখানে কি রয়েছে না এখানে রয়েছে যে একজন রাজা তার রাজ্য পরিচালনা করে কার দ্বারা না গুপ্তচর ও দূতের দ্বারা। গুপ্তচরের সংবাদ নিয়ে এসে পার্শ্ববর্তী যে রাজা কিরকম আচরণ করছে, তার রাজ্যের প্রতি কোনো আক্রমণের পরিকল্পনা করছে কিনা, বা পার্শ্ববর্তী অঞ্চলে যে রাজ্যের রাজা বা পার্শ্ববর্তী অঞ্চলে যে রাজা তারা কিভাবে তাদের রাজ্য পরিচালনা করছে, তারা কিভাবে তাদের প্রজাদের সন্তুষ্ট রাখছে, সেই সম্পর্ক সংবাদ এনে কাকে দেয়? রাজাকে দেয়। আর রাজাও সেই মতো করে রাজ্য পরিচালনা করে, রাজ্যের শাসন ব্যবস্থাকে সঠিক রাখে, এইভাবে তার রাজ্যের সুশৃঙ্খলা বজায় রাখে। কিন্তু সেই চর যদি কখনো মিথ্যা কথা বলে, তাহলে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তাই চরের উচিত অপ্রিয় হলেও, সেটা রাজার পক্ষে শুনতে খারাপ লাগলেও সত্য কথা বলা, তাতে যদি তার মৃত্যুও হয়ে যাবে। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কারো ক্ষেত্রে যদি শুনতে খারাপ লাগে কোনো কথা, তুমি যদি তার ভালো চাও, শুনতে খারাপ লাগলেও তাকে তোমার বলা উচিত। এটাই এখানে শিক্ষণীয় বিষয়। বলতে চাইছে কি, তোমার কোনো বন্ধুর ক্ষেত্রে, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো পরিচিতর ক্ষেত্রে তোমার বলা কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যদি তার মঙ্গলের জন্য হয় সেটা বলা উচিত তোমার।
আর তারও এটা ভাবা উচিত, তাহলে সে কেন তাকে বলল, খারাপ তো কথা নাও বলতে পারতো, তাহলে নিশ্চয়ই তার ভালোর জন্য বলেছে। এই বিষয়টা তুলে ধরা হয়েছে এই কিরাতার্জুনীয়মের বনেচর ভাষণম পাঠ্যাংশে। তারপর হচ্ছে কি না, দৃশ্যকাব্য আত্রেয়ী বনদেবতা সংবাদ। তোমরা ভবভূতি সম্পর্কে আগের সেমিস্টার থার্ড সেমিস্টার পড়েছো। কি ছিল থার্ড সেমিস্টারে জেনেছো কি না, ভবভূতির তিনটে নাটক ছিল, মালতী মাধব, মহাবীর চরিত এবং উত্তর রামচরিত। সেই উত্তর রামচরিত ভবভূতির শ্রেষ্ঠ করুণ রসের নাটক। শুধু ভবভূতির নয়, সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ করুণ রসের নাটক হলো কি এই ভবভূতির উত্তর রামচরিত। সেই উত্তর রামচরিত নাটকে 7টি অঙ্ক রয়েছে, তার মধ্যে দ্বিতীয় অঙ্ক থেকে নেওয়া হয়েছে এই আত্রেয়ী বনদেবতা সংবাদ। এই আত্রেয়ী বনদেবতা সংবাদ সীতাকে বনবাসে পাঠানোর পর যে সংবাদ, যে কথোপকথন, সেই বিষয়ে আলোচনা রয়েছে, সেই বিষয়ে কথোপকথন রয়েছে এই আত্রেয়ী বনদেবতা সংবাদে। তাহলে তোমাদের যে পার্ট ওয়ানে যে 3টা ইউনিট, পদ্য গদ্য আর যে নাটক, 3টে ইউনিটে কি টপিক কি বিষয় রয়েছে সেটা আমি তোমাদের সংক্ষেপে বললাম। তোমাদের ব্যাকরণ অংশ রয়েছে, প্রত্যয়, কারক, বিভক্তি এগুলো রয়েছে, সমাস রয়েছে, সাহিত্য ইতিহাসেও কি রয়েছে সেটা আমি তোমাদের বলে দিলাম। তাই প্রত্যেকের আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার আমি লিংক দিয়ে দেবো। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তোমাদের অলরেডি পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। আমি তোমাদের পেইড ব্যাচে যে ক্লাস শুরু করেছি তার রুটিন বা শিডিউল তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ পেইড ব্যাচে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাম ঠিকানা লিখে পাঠাও, আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নেব। এই নম্বর 8145142193, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম ঠিকানা পাঠাবে, তাহলে তোমাদের পেইড ব্যাচে আমি যুক্ত করে দেবো এবং যুক্ত হওয়ার জন্য কি কি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, কি কন্ডিশন রয়েছে তোমাদের সেটা বলে দেবো। তবে এটুকু বলে রাখি, তোমাদের পেইড গ্রুপে যুক্ত হওয়ার জন্য খুবই সামান্য কিছু অর্থ হয়তো নেওয়া হচ্ছে, খুবই সামান্য, যেটা তোমাদের সাধ্যের মধ্যে। আর এই পেইড ব্যাচে তোমরা সপ্তাহে 2 দিন গুগল মিটে ক্লাস পাবে, তার সঙ্গে রেকর্ডেড ভিডিও পাবে, পিডিএফও পাবে, এবং যদি কারো কোনো সমস্যা থাকে তার জন্য, অনেকে হয়তো ক্লাস করতে পারবে না, তার জন্য প্রতি সপ্তাহে শনিবার বা রবিবার যে কোনো একদিন তোমাদের এক্সট্রা ক্লাসেরও ব্যবস্থা করা আছে। তাই যারা যুক্ত হতে চাও তারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও, আমি তোমাদের পেইড ব্যাচে যুক্ত করে দেব। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের যে ভিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক সেটা দেওয়া থাকবে, তোমরা তাতে যুক্ত হতেও পারো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী দিন থেকে আমি তোমাদের ব্যাকরণ অংশ অর্থাৎ কারক বিভক্তি শুরু করব।